মডেল নিশা মণ্ডলের বাড়িতে। প্রথমে জানতে চাইবো, বলো কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? খুব গরম পড়েছে। গরমটা তো পড়েছে, কিছু করতে পারবো না আমরা এখানে। তো প্রথমে বলো যে মানে তুমি কি বেসিক্যালি কলকাতা থেকেই নাকি মানে কলকাতা। তো কলকাতার মানে কোথায় কিরকম? আমার জন্ম আর বড় হওয়া দুটোই কলকাতাতে। হসপিটালের জন্য ছেড়ে দেওয়া মনে নেই, কিন্তু কলকাতাতেই মানে লেকটাউন গার্লস, বাগুইহাটি এর মধ্যেই আমি থেকেছি। 12-এ কেষ্টপুর, তারপর খুব একটা বাইরে না, তারপর মডেলিং স্কুলেই যাই। আচ্ছা, মানে তার মানে তোমার বেসিক্যালি বর্ন অ্যান্ড ব্রট আপ সবটাই নিশা করতে পারে। আচ্ছা, তো মানে মডেলিং, বাই মডেলিং ছোটবেলা তখন বিয়ে হয়েছে তো প্রচুর, তো তখন মানে ওই এফটিভি বলে একটা চ্যানেল ছিল, এখন আর ওটা নেই। এফটিভি ফ্যাশন টিভি বলে ছিল, তো ওখানে ওই রোগা রোগা কালো কালো ছেলেমেয়েগুলো হাঁটতো। তো ওটা দেখে খুব ভালো লাগলো যে না কেউ আছে, কোথাও একটা আছে যে এদেরকেও দেখা হয়, এদের জন্য লোকে টাকা দিয়ে গিয়ে বসে দেখছে জিনিসটা। সেখানে অনেক ছোটবেলা থেকে আমার এটা ইচ্ছা, খুব ভাগ্যবশত আমি সৌভাগ্য বলবো যে আমি আমার লাইফের প্রথম ইচ্ছেতেই কেরিয়ার বানাতে পেরেছি। আচ্ছা, মানে সেই এফটিভি থেকে তার মানে তোমার সেই কাজের ফ্যাশন শো দেখেই তোমার স্বপ্ন আর কি বলতে পারো যে তুমিও কোথাও একটা মানে ওখান থেকেই স্টার্ট, নাকি আরো কিছু কারণ ছিল? না, মানে কারণ এটাই। কারণ এটাই। মানে স্টার্টিং কোথা থেকে, স্টার্টিংটা কি? স্টার্টিং আমার হঠাৎ করে আমি একজনকে দেখেছিলাম যে খুব মডেল হিসেবে পোস্ট করছে, মানে আমি একটা কল সেন্টারে কাজ করতাম তখন তার সাথে আমি কাজ করেছি। তো হঠাৎ করে দেখি সে মডেলিং করছে, তো আমার খুব ডাউট লাগে যে কাজ করে মডেলিং। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো একটা ট্রাই করি। আমি একটা নিজের কথা ছবি তুললাম, দেখতে ছাড়লাম, ফেসবুক থেকে একজন বললো যে চলো একটা থিম শুট করি। সেই থিম শুট থেকে শুরু, তারপর একটা তার মানে তোমার স্টার্টিংটা হচ্ছে ফটোশুট থেকে, তাই? মানে প্রথমে তুমি ফটোশুট করো, তারপরে হচ্ছে তোমার ফটোশুট থেকে মানে কিভাবে, মানে তুমি কি এখন মানে আমি যদি বলি ধরো ফটোশুট, তারপর হচ্ছে র্যাম্প শো যেগুলো হয়, আমি খুব একটা পাই না, তো র্যাম্প খুব কম করি, খুবই কম করি। শুট স্টিলটাই বেশি হয় আমার, স্টিল বা রিলস। আচ্ছা, তো ফটোশুট মানে কোন কনসেপ্টের উপরে বা অপরচুনিটিটা কিভাবে আসে? খুবই কি ভালোভাবে অপরচুনিটিটা এসেছিল? মানে হ্যাঁ, আমার সাথে কোনো ফ্রডও হয়নি প্রথমবার, কোনো সমস্যাও হয়নি। নর্মালি একজন সৌম্যদা বলে আমাকে বলেছিল যে চল একটা থিম শুট করতে হবে। এখনো হয়, দুর্গাপুজোর আগে আগমনী শুট যেগুলো প্রচুর হয় এখন। তো তখন একটা ডাস্কি আর ফেয়ারের মধ্যে একটা কমপ্লেক্সন নিয়ে কাগজে শুট করেছিলাম। তো সেটা থেকেই জার্নি শুরু। তারপর একটা দুটো করে আমাদের এখানে প্রচুর ওয়ার্কশপও হয়, এখানে না অনেকটা, দিল্লি বম্বে সব জায়গাতেই হয় ফটোগ্রাফি ওয়ার্কশপ। তো এই ওয়ার্কশপে ধীরে ধীরে আমি প্রথমে প্রচুর ওয়ার্কশপ করেছি, দেন আমি ধীরে ধীরে একটা দুটো ব্র্যান্ড পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা জানলাম যে ছোটবেলা থেকেই এফটিভির একটা শো দেখে নিশার ইচ্ছা হয়েছিল যে সেও মডেল হতে চায়। তো নিশার তোমার কথা অনুযায়ী যে তুমি মানে ট্রাই করেছিলে, দেন তারপর হচ্ছে তুমি একটা শুটের অপরচুনিটি পাও। তো তারপরে মানে ধীরে ধীরে সেটাতেও কতটা টাইম লেগেছিল বা কত বছর ধরে তুমি কাজটা করছো বেসিক্যালি? আমি কাজটা করছি 5 বছর ধরে। আমার প্রথম যে কাজটা আমি করেছি তার পরপর সব কাজগুলো লাইন আপ ওয়াইজ পেয়েছি। 2 বছর পর হঠাৎ করে আমার কাজ আসা বন্ধ হয়ে যায়, সবকিছু শাটডাউন হয়ে যায়। 2 বছর প্রায় না কাজের তুলনাতেই কাজ ছিল। তারপর হঠাৎ করে আফটার 2 ইয়ার্স হঠাৎ করে আবার দেখি কাজ আসতে শুরু করে, আবার সবকিছু আবার চেঞ্জ তৈরি হয়, আবার ধীরে ধীরে কাজ করতে শুরু। তো তারপর আমি রিসেন্ট যেহেতু বিয়ে করেছি, তো তার জন্য একটু ব্রেকও নিয়েছি, একটু ওয়েট গেইনও করে ফেলেছি। তো সবকিছু নিয়ে পরে আবার আমি আবার স্টার্ট করবো। এখন একটা ছোট্ট হানিমুন পিরিয়ড চলছে আমার। ওকে, বাট 2 বছরের এই যে মানে কাজ আসা বন্ধ, সেটার পেছনে কারণটা কি? সেটার কারণটা আমি ফিগার আউট করতে পারিনি, সত্যি কথা বলতে। কিন্তু আমার মানে আমি আমার সব কাজেই খুবই এফর্ট দিয়েছি, যেটা যারা আমার কাজ দেখে তারা ভালো হতো, কিন্তু কেন ভুল হয়ে গেছে। মানে হয় না যে একটা ব্যাক টু ব্যাক আমরা কাজ পাচ্ছি, তারপরে ধরো পাচ্ছি না স্যালারি, মানে যেরকম লাইক আমরা যারা জব করি বা স্যালারি পার্সন যারা, তাদের ক্ষেত্রে মানে একবার কাজ করতে শুরু করে দেওয়ার পর বা হাতে টাকা, নিজের টাকা আর্ন করা শুরু করতে দেওয়ার পর আবার বাবা মার কাছে না হাত পাততে ইচ্ছে করে না। তখন আর আমার তো অনেক রকমের শখ, কিছু বাবা মাকে জানিয়ে শখ, কিছু না জানিয়ে শখ। তো ওই জায়গাটা চাপ হয়ে যায়। হ্যাঁ, মানে সবগুলো মেটানো যায় না, খুব চাপ হয়ে যায়। হ্যাঁ, এবারে একটা হয় একটা কাজের মধ্যে থাকলেও তারপর হঠাৎ করে যখন কাজটা বন্ধ হয়ে
হবে যে যার জন্য বন্ধ হয়ে গেছে, তুমি ব্যাক টু ব্যাক যখন থেকে তুমি স্টার্ট করছো তখন থেকে তুমি ব্যাক টু ব্যাক কাজ পাচ্ছ, সাডেনলি হ্যাঁ সেটার কারণটা কি তুমি কখনো ফিগার আউট করার চেষ্টা ফিগার আউট করার চেষ্টা করি বলতে তখন একটা এমন টিমের সাথে আমি ছিলাম যে টিমটা খুব একটা রেপুটেড টিম ছিল না, বা যারা খুব একটা মানে আমি যেই ধরনের কাজ করেছি স্টার্টিং থেকে সেই ধরনের ওটা সেই লেভেলের ছিল না সেই আমার গ্রুপটা। তো তাদের সাথে থাকার জন্য মেবি হতে পারে তাদের খুব একটা ভালো রেপুটেশন ছিল না, আমি নামতাম দেখতাম খুব একটা ভালো রেপুটেশন ছিল না, তার জন্য আমার মেবি দ্যাট ওয়াজ এ রিজন, অর মেবি আমি খুব একটা যে সবসময় ফিগার ভালো ছিল তাও না, আমি খুবই স্কিনি ছিলাম, খুবই স্কিনি ডাস্কি। তো আমরা যদি দেখি 5টা অ্যাডের মধ্যে থেকে বা 10টা অ্যাডের মধ্যে একটা মডেল হয়তো ডাস্কি পাবো আমরা, তো ওইখানে কম্পিটিশনটা প্রচুর বেশি। মানে এই ডাস্কি স্কিনের জন্য তোমাকে কতটা প্রবলেম ফেস করতে হয়েছে? মানে কি বছরের গ্যাপটা কি শুধুমাত্র ডাস্কি স্কিন? না, আমি তো বললাম যে ডাস্কি স্কিনের জন্য নয়, মানে একটা হতে পারে ডাস্কির জন্য, হতে পারে ফিগারের জন্য, আর হতে পারে বা আমার কাজ হয়তো আমি যেভাবে করতে চেয়েছি সেভাবে হয়তো লোকের ভালো লাগেনি, আমি আমার 100% দিয়েছি, বাট লোকেরও যে ভালো লাগবে সেটা একটা কোনো মানে নেই। তো মানে তুমি যখন 2 বছর পরে কামব্যাকটা কি হবে, মানে আবার নতুন করে হয় নাকি 2 বছরের একটা অনেকটা গ্যাপ হয়ে গেছে? মানে একদম কাজযুক্ত না বলতে খুবই কম, মানে মাসে যেখানে আমি ধরো 10টা কাজ করতাম সেখানে আমরা হয়ে দাঁড়ালো 1 টাকা, তো সেই তুলনায় অনেকটাই কম কাজ। তো ব্র্যান্ড আসা একদম বন্ধ হয়ে গেল। তারপর কামব্যাকটা বলতে হঠাৎ করে যেমন ফেসবুকের থ্রুতে প্রথমবার এসেছিল, দ্বিতীয়বার ফেসবুকের থ্রুতেই আমি আবার কামব্যাক করি। তো মানে এই পুরো ব্যাপারটাকে দর্শকরা কিভাবে নিয়েছিল? কারণ একটা হয় না যে আমাদের বেসিক্যালি বিনোদন জগতে যেটা আমরা বলি, হ্যাঁ দর্শকরা নিউজটা বলতে আমার রিচটা কমে গেছে, মানে আমি যে আগে ইনস্টাতে ভিডিও পোস্ট করলে মিনিমাম 2000-3000 ভিউজ চলে যেত বা 100-200 লাইক করে যেত, সেখানে এখন আমি 5টা-10টা লাইক পাচ্ছি। ফলোয়ার্স রয়ে গেছে কিন্তু রিচ কমে গেছে। আমি এমনিতেও খুব একটা সোশ্যাল নই, সেটাতে আরো রিচ ডাউন হয়ে যাচ্ছে। এবার এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে সোশ্যালাইজেশনটা তোমার দাঁড়ানোরও কারণ হতে পারে। এটা একটা খুব মানে তোমার পোর্টফোলিওটা পুরো ডিপেন্ড করছে তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলের উপর কিছুটা। তুমি বড় বড় এজেন্সিতে যদি তোমার প্রোফাইল পাঠাও, তোমার ওই ইনস্টাগ্রাম প্রোফাইলটা সবাই কম বেশি সবাই চাইছে, একটা ফ্রেশ ইন্টারেস্ট ইনস্টাগ্রাম রাখাটা খুব জরুরি। তো এই যে এতগুলো কাজ, মানে বিশেষ করে তুমি যে ইন্ডাস্ট্রিটাতে আছো, মানে মডেলিং ইন্ডাস্ট্রিতে এরকম প্রচুর কম্পিউটার, আমরা আজকে ফেসবুক খুললে 1000টা মানে হচ্ছে মডেলদের গ্রুপ দেখতে পাই, ফটোশুটের 1000টা গ্রুপ থাকে, তো সেখানে একটা যদি পোস্ট থাকে যে মডেল দরকার, তার নিচে প্রায় 200-300টা কমেন্ট যে ইন্টারেস্টেড পোস্ট থাকে যে মডেল দরকার 500 টাকা দেবো, তাতেও দেখি যে 200টা কমেন্ট আছে নিচে। তাহলে আমি সেখানে ভাবতে চাই যে মানে এটা কি শুধু আমি খুব একটা বাইরে কাজ করেছি খুব টুকটাক, মানে ব্র্যান্ডের কাজ আমি কলকাতাতেই করেছি, কিন্তু ওই ওয়ার্কশপ বেসিসে কিছু বাইরের কাজ করেছি। তো আমি বাইরের মার্কেটটা জানি না, কিন্তু আমি এটা বলছি কলকাতা থেকে মডেলের কোর্স। হ্যাঁ মানে সেটা আমার কাছে তোমার প্রশ্ন, কারণ তুমি একজন মডেল। হ্যাঁ এবার হিসেবে আমি যখন শুরুটা করেছিলাম বা আমি যাদেরকে ফলো করি তাদেরকে আমি এখনো দিচ্ছি রোজ কাজ করতে এবং খুব কোয়ালিটি কাজ করতে, যাদেরকে আমি ফলো করছি যারা কলকাতার মধ্যেই আছে, বাইরের নাকি, তারা আগেও কোয়ালিটি কাজ করতো, এখনো কোয়ালিটি কাজ করছে, 3 দিন ধরে যাচ্ছে তারা আরো কোয়ালিটি কাজ করছে। কিন্তু একটা ভিড় এমন হয়ে গেছে যে যেখানে কাজের কোয়ালিটিটাও নেই, যেখানে হয়তো তারা জানেই না মডেলিংটা কি। মানে একটা আমি পোস্ট দেখেছিলাম একটা ফটোগ্রাফারের, না তার আমি জানি না, যে আজকাল ব্রাইডাল শুধু যারা করছে তারাও বলছে আমি মডেল, ব্রাইডাল মডেল, বাট দেয়ার ইজ নাথিং কল্ড ব্রাইডাল মডেল। তো সেখান থেকে মানে আমি সত্যি জানি না, আমি যাদেরকে ফলো করছি তারা কাজ করছে। এবার আমার কাছে কাজ নেই বলে আমি এটা বলতে পারি না যে ইন্ডাস্ট্রির অবস্থা না। আমরা অ্যাজ আ ভিউয়ার, রাইট? এবার অ্যাজ আ ভিউয়ার আমরা যখন বেসিক্যালি ফেসবুক খুলি, তো আমার প্রচুর সার্কেলটা এরকম, মানে আমাদের প্রচুর জনের সঙ্গে কথা বলতে হয়, তো আমরা যখনই ফেসবুক খুলি মানে ডেইলি বেসিসে এরকম প্রচুর ইন্টারভিউজ হচ্ছে, আমরা প্রচুর মডেলদের ইন্টারভিউজ নিচ্ছি, তারা ভীষণ পরিমাণে কাজ করছে, মানে কম্পিটিশন অনেক বেশি, প্রচন্ড বেশি। তো কাজ তো আছে, কাজ আছে বলে মডেলটা আছে। এখনো 2 বছর পরে আমি যে কামব্যাকটা করেছি বলতে, সেটা আমি মনে করছি কামব্যাক না, কারণ আমি এখন একটা পিরিয়ড নিয়েছি, নিজের বললাম আমি অনেকটাই গেইন করে ফেলেছি ওইটাকে ঠিক করার জন্য, এবং তারপর আমি একটা কামব্যাক, তারপর যদি আবার কথাবার্তা হয় তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এবার কি চেঞ্জেস আমার। আচ্ছা, তো মানে 2 বছর আগে যখন তোমার মানে সাডেনলি মাঝখানে যে 2 বছরের গ্যাপটা ছিল, ওই গ্যাপের পর যখন তুমি আবার নতুন করে যে কোনোই কাজ করো না, নতুন করে যে কাজটাকে, শুধু তোমার মধ্যে তফাৎটা কি হয়ে গেছে? দুটোর মধ্যে তফাৎটা কোয়ালিটিটা
কোয়ালিটিটা পড়ে গেছে কিসের কিসের ভিত্তিতে বলতে আগে আমি যাদের সাথে কাজ করেছিলাম বা তাদের আউটপুট যতটা পরিমাণ ভালো, এখন আমি যাদের সাথে কাজ করছি তাদের আউটপুট ততটা পরিমাণ ভালো না। আগে আমি প্রচুর ব্র্যান্ড করতাম, এখন আমি অতটা ব্র্যান্ড পাচ্ছি না। তো করছি খুব কম। আমি রিসেন্ট একটা স্কিন কেয়ার ব্র্যান্ড করলাম, স্কিন টিউশন নামে করছি। বাট মানে আমি আগেও মানে আমরা যখনই নিজেদের কাজ দেখি আমাদের মনে হয়, যারা আর্টিস্ট সবারই মনে হয় যে আরেকটু বেটার, আর একটু এখানে একটু কাম করতে গেছে। তো ওইটা সবসময় মনে হতো, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, আমি সেইটা করছি না যেটা আমার করা উচিত বা যতটা আমি করতে পারবো। তো মানে প্রবলেমটা তার মানে শুধুমাত্র যে যে টিমের সঙ্গে তুমি কাজ করছো সেই টিমের জন্য কি না, তোমার এখন নিজের আমি confidence ওদের সাথে low নেই। হচ্ছে? আচ্ছা, আমি টিমটা ছেড়ে দিয়েছি অনেক, তারপরে তার টিমটা ছেড়েছি তো 1-1.5 বছর। তারপরে করে আমার কাজ আবার ব্যাক করা শুরু করলো, করে সবকিছু হলো। তারপর আমি হঠাৎ করে এমনভাবে ওয়েট গেইন করে ফেললাম যে আমি বুঝতে পারলাম না। এখন আমার কি হচ্ছে, যে কোনো ড্রেসে একটা ইস্যু হয়ে যাচ্ছে। এবার আমি খুবই স্কিনি ছিলাম, তো সবাই আমার ওই প্রোফাইলটাই দেখছে। তো ওই প্রোফাইল দেখে এই মানুষটা যখন সামনে যাচ্ছে তখন প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো মানে এখন তুমি কি ভাবনা চিন্তা করছো যে লাইক হয় নাকি 2 বছর মানে আগে যেরকম তোমার কাছে ডিরেক্ট কন্ট্যাক্ট আসতো, যে যেহেতু একটা কাজ করতে 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 হ্যাঁ, যত কাজ করছিস তো বেড়ে যায়, contact যে একটা শুট হচ্ছে আরেকটা শুট আছে, তখন তোমার কাছে প্রচুর অপশন ছিল। তো এখন তোমার কাছে সেই মানে ফ্লোটা কমে গেছে বলা যেতে পারে। তো তুমি কি নিজে থেকে কোথাও ট্রাই করছো যে মানে লাইক আমরা যেরকম ইন্টারেস্টেড এই ব্যাপারগুলো? হ্যাঁ, ইন্টারেস্ট বলতে আমি এখন এতদিন কাজ করে এটা বুঝেছি যে ফেসবুকের পোস্টের তলায় ইন্টারেস্ট লিখে কোনো লাভ নেই। ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হলো, যদি তোমার অ্যাপ্লাই করতে হয়, তোমার যদি একটুও কিচ্ছু সেন্স না থাকে, তাও তুমি ভালো মডেল হতে পারো, কিন্তু তোমাদেরকে তার জন্য এজেন্সি করতে হবে। আর সব থেকে বড় কথা, কলকাতা তুমি চান্স পাচ্ছে না তাহলে? কলকাতায় চান্স পাচ্ছে, কিন্তু যেমন আমারই একটা ফ্রেন্ড না, আমার বোন অনেক ছোট, আমার থেকে বোনের মতোই, ও খুব ভালো কাজ করছে, রিসেন্ট বম্বে শিফট হয়ে গেল। মানে যখনই কেউ উঠতে শুরু করে সে তখন ভাববে আমি বাইরে গিয়ে দিতে। কারণ কলকাতায় ডিমান্ড অতটা নেই, কিন্তু মানে কলকাতায় যে কাজটা করে আমি যতটা পাচ্ছি, যতটা স্যাটিসফ্যাকশন পাচ্ছি, সেই সেম কাজ বাইরে করে আমি অনেক বেশি স্যাটিসফাই। তো মানে এখানে কি এরকম কোনো কারণ, ধরো তুমি কোথাও একটা অ্যাপ্লাই করছো, মানে যেটা বেসিক্যালি হয়ে থাকে আর কি, যে কম্প্রোমাইজ কথাটা মানে এই অভিনয় ইন্ডাস্ট্রি বলো আর মডেলিংটা, তো ফ্যাশনটাও আমাদের বিনোদনেরই একটা পার্ট। অনেকে আছে যারা মানে আমার এরকম অনেক চেনা পরিচিত আছে যারা অভিনেত্রী থেকে মডেলিং করে, আর ম্যাক্সিমাম তো মডেলিং থেকে অভিনেত্রী, ঠিক আছে? তো এই দুটো জায়গায় অভিনয় জগতে কম্প্রোমাইজটা ভীষণই একটা কমন ব্যাপার। তো ইনফ্যাক্ট মডেলিং ইন্ডাস্ট্রিতেও ব্যাপারটা খুব কমন। তো তোমার ক্ষেত্রে এরকম কোনো ইনসিডেন্ট? হ্যাঁ, ইনসিডেন্ট বলতে কখনো আমি এরকম মানে ট্র্যাক করিনি, যাই না কেন খুব একটা কিন্তু ভেবে চিন্তে কাজ করতে তাও ট্র্যাক করি। আর একটা গেল যে কোথাও না কোথাও মডেলিং এর আগে আমি খুব লো ছিলাম নিজেকে নিয়ে, তো এখন আর নেই, তো খুব একটা ট্র্যাক হইনি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে হ্যাঁ, একটু কথা এগোনোর পরেই যখন পুরো সবকিছু কথাবার্তা হয়ে যাচ্ছে, সবকিছু সেট, আমি কিছুদিন পর জানতে পারবো যে আমার ডেটটা কবে, এরকম সময় যদি এসে কেউ বলছে কম্প্রোমাইজের কথা, তখন আমার মনে হচ্ছে সেট আবার এটা একটা গেল। আমার সাথে যেটা আমি কম্প্রোমাইজের থেকে বেশি যেটা ফেস করেছি সেটা হলো বুলি হওয়া। মানে এরকম একটা কোথাও একটা হোটেলে গেছি, সব টিমরা মিলে সবাই আছি, আমরা হোটেলে স্টে করছি কোনো বিচ সাইডে, তো আমাকে দেখে কেউ বললো, এই তোকে তো বুঝতেই পারিনি, আমি ভেবেছি হোটেলের মানুষ। তো এরকম প্রচুর। এবার আমি তো খুব একটা খুবই মধ্যবিত্ত বাড়ি থেকে ওঠা, তো আমার কাছে যে আমি বলবো না, যখন ঢুকেছি প্রথম মডেলিং যখন স্টার্ট করেছি, তখনই যে প্রচুর ফ্যাশন সেন্স, প্রচুর ভালো ভালো জামা কাপড় পরছি, সেরকম নয়। তো সেখানে আমি খুব একটা নিজেকে যে হ্যাঁ, আমার কাছে নিজেকে গ্রুম করা মানে নিজের সবকিছু মানে যত্ন রাখা, হেলদি রাখা। গ্রুম করা মানে সবসময় মেকআপ করে সবসময় টিপটপ করে ঘুরে বেড়ানো নয়। আর আমার ঘরে থাকা মানে খুবই অবস্থা, মানে আমাকে শুতে কেউ যদি দেখে, যদি ঘরে কেউ দেখে, কেউ বুঝতেই পারবে যে এই মানুষটা হতেও পারে। তো এখান থেকে তো আমি যেটা বেশি ফেস করছি তো এই যে এত নেগেটিভ কমেন্টস মানে যেটা হয় আর কি, মানে আমরা যখন কোনো কাজ করি বেসিক্যালি, সেখান থেকে সামনে থেকে যখন এত নেগেটিভ ভাইবস আসে যে লাইক না তোমার দ্বারা না কাজটা হচ্ছে না, বা এটা শুনে আমাদের একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসে যে তোমাকে আমি পারছি না। আর সেই ক্ষেত্রে তোমাকে এত মানুষ মানে ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রির নয়, আশেপাশের মানুষটা প্রচুর করেছে, আচ্ছা মানে তুই মানে মডেল মানে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো
জায়গা থেকে নিজের ভেতরে স্ট্রংনেসটা কিভাবে এসছে? মানে আমি না, আমার মনে হয় আমি মডেলিং এ গিয়ে স্ট্রং হয়ে গেছি, স্ট্রং হয়ে মডেলিং। কারণ আমাকে যতবারই আমি ভুলি হয়েছি বা এরকম কিছু হয়েছে, হয়তো পরে এসে আমার একটু কষ্ট হয়েছে বা হয়তো আমি কেঁদেওছি, কিন্তু অতটা আমাকে এফেক্ট করতে পারেনি। কারণ যতটা না আমি মানে হয়তো আমাকে 5 জন বাদে বললে আমি 10টা কাজ করছি, তো লোক যদি আমাকে বাদে বলে কাজ দেয় তো আমার কি এসে যাচ্ছে। হ্যাঁ, মানে স্টার্টিং থেকেই কি এটা ছিল? মানে হ্যাঁ একদম, মানে যখন আমার একটু নাম ডাক হলো তখন তো চলো ঠিক আছে, ব্র্যান্ড এমনি তো ব্র্যান্ডের কাজে যখন আমরা যাই তখন মডেলদের একটু ভালো মতোই দেখা হয়, মানে বেশ ঠিক আছে চলো। এবার র্যাম্পটা আমি বলতে পারবো না, কারণ র্যাম্পটাকে খুব একটা এক্সপিরিয়েন্স করি, তো এমনি শুটে ব্র্যান্ডের কাজে আমাদেরকে খুব ভালো মতোই দেখা হয়। এবার কোথায় খুব একটা হ্যারাস আমি শুনেছি, অনেক জায়গায় হ্যারাস হতে হয়, অনেক ডিজাইনারদের থেকে হ্যারাস হতে হয়, নাকি মেকআপ আর্টিস্ট স্টাইলিস্টরা খুব বাজে বিহেভ করে, ফটোগ্রাফাররা বা যারা তোমার নিউড মডেলিং করছে বা যারা বিকিনিতে কাজ করছে বা যারা অনেকটা ওপেন হয়ে কাজ করছে, অনেকটা স্বাবলম্বী হয়ে কাজ করছে, তাদের জন্য আরো সমস্যা। আমি শুরুই করেছি নিউড মডেলিং, ধীরে 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 আমার কি বলবো, তো তারপরে আমি একটা সময় পর বন্ধ করে দিই। বাট এখনো যদি কোথাও গিয়ে বলা হয় যে একটা নিউড মডেলের যদি কেউ রেফারেন্স হয়, আমার নামটা কোথাও না কোথাও উঠে আসতে পারে। তোমার মধ্যে সব থেকে ভালো পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে তুমি স্ট্রং হয়ে তারপরে তোমার মডেলিং প্রফেশনে এসেছো। কিন্তু তাও হয় না যে আমরা হয়তো মানে সবার সামনে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান দেখাই যে আমরা ভীষণ পরিমাণে স্ট্রং, তো সবসময় কি সেটা পসিবল হয়? ওই যে কখনো ভুলি হলে বা কখনো কোনো কিছু ফেক যখন মাঝে মাঝে যখন করতো বা মানে কোনো কিছু সমস্যা হলে একটু দুঃখ, একটু কেঁদে নিলাম, কিন্তু ওই খুব একটা ভেঙে পড়াটা না আমার ভয় নেই। কারণ মানে যখন স্টার্টটা করেছিলাম তখন আমার সেই জায়গাটা আসেইনি ভেঙে পড়ার মতো, মানে এতটাই স্মুথলি এগোচ্ছিলাম। তো হঠাৎ করে যখন ব্রেকটা এলো তখন প্রথম দিকে একটু তো প্রবলেম হচ্ছিল যে কেন কেন হচ্ছে, আর তখন আমাদের মনে হয় তাহলে কি এটা ভুল, নাকি আমার মধ্যে ভুল, তাহলে কি আমি কিছু ভুল করছি। আমরা সবসময় দেখে থাকি যে মানুষ নেগেটিভ কথাবার্তা শুনলে অনেকটা ভেঙে পড়ে, বা আমাদের জীবনে আর কি যখনই আমরা কোনো কথা শুনি যে না এটা হচ্ছে না বা এটা হবে না, তোর দ্বারা এটা হবে না, আমরা বেসিক্যালি ভেঙে পড়ি। কিন্তু খুবই একটা নতুন জিনিস জানতে পারলাম যে আমি প্রথমে মানে নিজেকে স্ট্রং করে তারপরে মডেলিং ইন্ডাস্ট্রিতে এসেছি, কিন্তু তারপরেও হয় নাকি কখনো কখনো মানুষ ভেঙে পড়ে। হ্যাঁ, ওই 2 বছর যখন কাজ ছিল না তখন ভেঙে তো পড়েছিলাম, কিন্তু অতটাও না, মানে অতটা এফেক্ট হয়নি। এটাদের আমরা যতই ভাবি যে নেগেটিভ জিনিসগুলোকে অ্যাভয়েড করবো, ওই একটু একটু দুঃখ কান্নাকাটি, কিন্তু ওটা খুব একটা আমাকে এফেক্ট করে জানি না, সত্যি জানি না। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে মা, কারণ যখনই কান্নাকাটি করেছি মায়ের কাছে এসে বলেছি, মা একটু বুঝিয়েছে, একটু পজিটিভ ভাইব দিয়েছে, মনে হচ্ছে চলো ঠিক আছে আরেকটা ট্রাই করি, আরেকটা ট্রাই। এবার ট্রাইয়ের পর ট্রাই চলে যাচ্ছে, দেখা যাক কোন ট্রাইটা গিয়ে লাগে। না চাইতে লাগেনি বলাটা ভুল বোধহয়, লেগেছে নিশ্চয়ই, তাই জন্য আজকে আমরা এখানে বসে আছি বা নিশাকে আজকে আমরা চিনি কম বেশি, মানে অ্যাটলিস্ট তুমি যে ব্র্যান্ড শুট করেছো সেখানে আমরা তোমাকে দেখতে পাই, তো সেই জায়গা থেকে এটা কোথাও না কোথাও প্লাস পয়েন্ট, বা আমরা হয়তো এটাও বলতে পারি যে কোথাও থেকে হয়তো ভগবান অনেকটাই সাথ দিয়েছে তোমার, দিয়েছে। যার জন্য ভেতর থেকে হয়তো তুমি খুব স্ট্রং না চাইতেও তোমার কাছে যতটা ক্যাজুয়ালি তুমি বলছো যে এফেক্ট পড়েনি, কিন্তু আমরা তো শুনি বা আমাদের ডেইলি লাইফে, মানে যদি তুমি আমার কথা বলো তো আমার ক্ষেত্রে হলে হয়তো আমি পার্সোনালি খুব ভেঙে পড়তাম, জানি না হয়তো কতটা কিভাবে নিজেকে আবার নতুন করে শুরু করতে পারতাম, বাট তুমি এই কথাগুলো খুব পজিটিভলি বলছো। অ্যাকচুয়ালি সময়টা তো পেরিয়ে গেছে না, ওই জন্য আমার মনে হচ্ছে ঠিক আছে, তোরা যখন পার করে গেলে তো ওটা ইজি, আর করতে পারতাম না তাহলে কঠিন, আর যখন হয়ে গেছে তো ইজি হয়ে গেছে ইজি। কিন্তু সেই ফেজটা কি এখনো কখনো মনে পড়ে না যে স্ট্রাগলিং পিরিয়ডটা কেমন? স্ট্রাগলিং এখনো চলছে, স্ট্রাগলিংটা শেষ কোথায় করবো না, শেষই তো হলো। তো এই স্ট্রাগলিং এর মধ্যে ফ্যামিলির সাপোর্ট কি? আমার ফ্যামিলি প্রচুর প্রচুর, মানে আমি যত শুরু করেছি সবই মা জানে, মাকে জানিয়ে ওয়াইফকে জানিয়ে যে এখন হাজবেন্ড, তো সবই সবাইকে জানিয়ে, আমি না তোমাকে লুকিয়ে ছুড়িয়ে কিছু করিনি, মানে এখনো যে আমি বিকিনি শুটতেই বেশি পেতাম, যেহেতু প্রচুর স্কিনি ছিলাম, তো বিকিনি শুট যখন করতাম সবাই জানতো, কোনো রাগ ঢাক ছিল না। আর বেসিক্যালি যেটা হয় মানে সবারই ফ্যামিলি আর কি, আমাদের যদি বলি ফ্যামিলি থেকে হয় না যে আমার মেয়ে হয়তো এই কাজটা করবে বা অ্যাটলিস্ট একটা পার্মানেন্ট জব করবে যেখান থেকে একটা রেগুলার বেসিস একটা থাকবে, মানে প্রত্যেক মাসে আমার মেয়ে টাকা নিয়ে একটা স্টেবল জব যেটাকে বলে। তো সেটা তো কখনোই ছিল, তো এত আনসার্টেন ফিউচার সেটা কিভাবে বাড়ির লোক অ্যাকসেপ্ট? বাড়ির লোককে না আমার কখনো কিছু
এখনো ডিপ্রেস হইনি যেটা নয়, আমি হয়েছিলাম। যখন আমি বড় হচ্ছি তখন ডেইলি বেসিসে আমার একটা ফ্রেন্ড ছিল যে আমি যতটা ডাস্কিও ততটাই ফর্সা। তো কম্প্যারিজন, সবাই আমাদের দুজন, আমরা সবাই সবসময় একসাথে থাকতাম, তো একে অপরের সাথে কম্প্যারিজন করা। তারপর এমনকি এরকম হয়েছে যে বাচ্চা যারা হয়তো জানেই না কালো সাদা কি, কালো ফর্সা কি, তারা পর্যন্ত এরকম ভাবে টোন মেরেছে, পাড়ার প্রতিবেশী, হ্যানা তেনা হ্যানা তেনা, এত শুনেছি। তো মানে যখন আমি এসটিডি দেখি আমার মনে হয় না এটা কখন, যখন আমি ওটার জন্য একটু মানে জাস্ট স্টার্ট করি, ভাবতে শুরু করি, কিছু জাস্ট মাথায় ভাবা যে আমি এটা হতে চাই বা আমি এটা হতে পারি, তখন দেখলাম যে এত মানুষ এমন ভাবে আমাকে বলছে যে মানে তুই মডেলিং তো অসম্ভব, হতেই পারে না। মানে বিনোদনের মতো জায়গা বা মানে যেটা আমরা টিভিতে দেখি, যেটা আমরা হোর্ডিংয়ে দেখি, পোস্টার দেখি, সেখানে একটা নর্মাল সাপোসা কালো মেয়ে, এটা খুব মানে ভাবাটা একটা, প্রচুর কালোরা কাজ করছে, আমি এটা বলবো না কাজ করছে, প্রচুর মানুষ কাজ করছে আর খুব ভালো ভালো কাজ করছে। তো তখন আমি ভেঙে পড়েছিলাম, আর তখনের ভাঙাটা এতটাই বেশি ছিল যে পরের বারে ভাঙাটা আমার ফিল হয়নি, সত্যি ফিল হয়নি। এই জায়গাতে ফ্যামিলি থেকে ধরো তোমার বাবা মা প্রচুর হ্যাঁ, যেটা বলছিলেন সাপোর্টের ব্যাপারটা, তো আমি যখন ওদেরকে জানাই যে আমি এটা করতে চাই, তখন আমার একটা এমন কন্ডিশন ছিল যে হয়তো মানে আমি এতটাই ডিপ্রেস ছিলাম, যার জন্য আমি এখনো অব্দি মেডিকেশনের উপর রয়েছি। তো আমি এতটাই ডিপ্রেস ছিলাম যে কখনোই আমার মনেই হয় না যে আমি এটা করতে পারি, আমি চেষ্টাও করিনি। তারপরে নর্মাল পড়াশোনা করেছি, ও কিছু হলে হবে, না হলে না হবে, কিন্তু আমি যখন ফ্যামিলিতে এসে বললাম যে আমিও একটা কিছু করতে চাই, আমি আবার স্বপ্ন দেখছি বা আমি আবার এগোচ্ছি, তখন ওরা বললো যে কর, আমরা তো আছি। ফ্যামিলিতে বাবা মা সাপোর্ট করছে, কিন্তু বাকি যারা আত্মীয় স্বজন মানে আমাদের তো আমরা এটা খুব মানে নিউক্লিয়ার ফ্যামিলির একটা লিমিট হয়, আমরা লিমিটলেস নিউক্লিয়ার, মানে এরকমই ব্যাপারটা যে আমাদের আত্মীয় স্বজন খুব কম। আমার মামা মাসি আর বাবার তরফ থেকে একটা মামা দাদা, আমি বলি মামা দাদা, মায়ের মামা দাদা, মামা শ্বশুর, তো ওইটুকুনি আমাদের সম্পর্ক। বাকি খুব কাছাকাছি আমাদের অনেকে থাকে, খুব একটা ওই ছোটবেলায় যেতাম, কিন্তু তখন এমন কন্ডিশন ছিল যে কেউ খুব একটা পাত্তা দেয়নি। যখন বড় হয়ে আমার দিন ফিরেছে তখন আমি আর পাত্তা দিই। তো পাড়া প্রতিবেশী কি রিয়াকশন? পাড়া প্রতিবেশী আমার পিসি ফোন করে বলেছিল একবার যে অনেক প্রথম কাজ করছি, আমি সব করেই ফেসবুকে ছাড়তাম, আমি সবসময় থেকে একটু ক্লিয়ার, মানে যেটা করবো সেটাই দেখাবো, সেটাই যেন সবাই জানে। তো পিসি প্রথম ফোন করে বলেছিল তোমার মেয়ে এরকম ভাবে ল্যাংটো ছবি ছাড়ছে, তুমি কিছু বলছো না? তো আমার মা বললো যে, মা কিছু বললো না, মা কি বলেছিল সেটা আমাকে বলেনি। তো মা কি বলেছে আমি জানি না, কিন্তু মা এটা যখন আমাকে বলেছে আমি বললাম কি করবো তাহলে, আমি বললাম তুই কর না, আমি তো আছি, আমি তো জানি তুই বাজে কিছু করছিস না, তুই কর না। তো মা আমার কাছে খুব বড় সাপোর্ট। এবার বাড়ির মা হাতে থাকলে বাবা কোনো ব্যাপারই না। অ্যাজ আ বোল্ড মডেল আমরা বলতে পারি তোমাকে, আমরা মানে বোল্ড মডেল হিসেবে বলতে পারি। তো অ্যাজ আ বোল্ড মডেল যখন আমরা রাস্তায় বেরোই বেসিক্যালি এখনকার দিনে একদিন, তখন তুমি একদম শুরুতে যখন তুমি ফার্স্ট বোল্ডে কাজ করো, তো তখন কি তোমার একবার যখন তোমার কাছে অফারটা আসে যে এরকম একটা বোল্ড শুট আছে, তো আর ইউ ইন্টারেস্টেড বা সামথিং এলস, তো তখন কি তোমার মানে একবারে ভাবনা চিন্তাটা এসেছিল যে আমার বাড়িতে বাবা মাকে কি বলবো, বা বাবা মা আদৌ অ্যাকসেপ্ট করবে কিনা? না, আমি ছোটবেলা থেকেই দেখেছি যে আমার বাবা কোনো কিছুতেই খুব একটা আমাকে ডিস্টার্ব করেনি। বা হ্যাঁ, এবার যদি আমি ক্লাস 6 এ বলি দীঘা যাবো, এটা তো চাপের ব্যাপার, কিন্তু আমি যতটা চেয়েছি ওরা আমাকে সাপোর্ট করেছে, কোনো কিছুতেই আমাকে বলেনি যেটা করবে না, যদি এটা ঠিক হয়ে থাকে। এবার বোল্ড মডেল থেকে আমি ভুল দেখি না, ওরাও ভুল দেখে না, তো ঠিক জিনিসের জন্য কখনোই বাধা পাইনি। তো আমি খুব স্বাবলম্বী ভাবে মা বাবাকে বলতে পারি যে আমি এটা করছি, এরকম অফার এসছে, আমি এভাবে শুরু করছি, পরের টাইমে জানি। তো পুরো সাপোর্ট তার মানে নিশাদার ফ্যামিলি থেকে পেয়েছে বলা যায়। নট অনলি ফ্যামিলি, মানে আমার যা মানে মডেলিং এর পর আমি যার সাথে ফ্রেন্ড করেছি তার সাথেই বিয়ে করছি, সে পর্যন্ত সবকিছুই জানতো। যখন আমি বোল্ড শুট করতে যেতাম, কি শুট করেছি, ফটো কোথায় কোথায় রিলিজ হচ্ছে, একটা অ্যাপ এখন খুব ফেমাস, জয়েন মাই অ্যাপ, সবারই কম বেশি অনেকেরই অ্যাকাউন্ট থাকে। তো তখন এরকমও কিছু হয়েছে যে যেগুলো আমি চাইনি যে একটু সোশ্যাল হোক, সেগুলো কিছু সেরকম ফটো সোশ্যাল হয়েছে, যেগুলো আমি ভেবেছিলাম যে অতটা সোশ্যাল হবে না, সেগুলো কিছু সোশ্যাল হয়েছে। কিছু বন্ধু বান্ধবদের তরফ থেকে শুনতে হয়েছে কখনো যে এটা তুই কি করছিস, কেউ বলছে তোর বাড়ির লোক কিভাবে মেনে নিচ্ছে, তো ওগুলো একটু হয়েছে। বাট চাপ হয়নি, মা বাবা আমার হাতে, আমার একটা পার্টনার হাতে, আমি চাই
তার মানে যারা বেসিক্যালি এই ওল্ড মডেলিংটাকে নিয়ে কথা তুলেছে বা এই মতান্তর এসছে, মানে খারাপ মন্তব্য এসেছে, তো সেগুলোকে তুমি কখনোই প্রায়োরিটি দাও না? না, মানে কখনো মনে হয়নি যে কেন আমি না মানে বাজে কথা তো বলতে পারবো না, আমি জাস্ট মানে পাত্তাই দিইনি, মানে ইগনোরের তো একটা লিমিট থাকে, লিমিটলেস ইগনোর, এতটাই ইগনোর করছি আমি এমনিতেও একটু ঠিক আছে ও তোমার হচ্ছে বলুন, আমি না লোকের কথা প্রচুর শুনেছি ছোটবেলা থেকে, মানে নিজের কালো নিয়ে রোগা নিয়ে, আমার কার্লি হেয়ার ছিল পুরো ঝাঁকড়া কোকড়া ছিল, তো পরে ওরা স্ট্রেট করে দিই, যাই হোক কেন করেছি আমি এখনো মাথা চাপটাই কেন করেছি, যাই হোক তো সবকিছু নিয়ে আমি কথা শুনেছি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, ফাইন্যান্স নিয়ে, রোগা নিয়ে, কালো নিয়ে, তো সবকিছু তো শুনতে শুনতে তখন আমার একটা মানে সত্যি আমার কাছে কোনো ম্যাটার না। এটা খুব ভালো দিক, কারণ আমারও মনে হয় যে যখন ফ্যামিলির সাথে আছে তো তখন তো হ্যাঁ, আর আর কিছু ইগনোর করতে শিখে গেলে না এটা খুব ভালো একটা। 2 বছরের যে গ্যাপটা এসেছিল, তো ওই গ্যাপে তোমার কি 2 বছরে কখনো এটা মনে হয়নি যে আমি আমার প্রফেশনটাকে চেঞ্জ করে হ্যাঁ মনে হয়েছিল, আমি ভেবেছিলাম অনেকবারই অনেক কিছু, কিন্তু মানে যেমন একবার আমি ভাবলাম এআই নিয়ে করবো, কিন্তু পরে মানে আমার মনে হলো যে যতবারই আমি অন্য কিছু ভেবেছি লাস্ট মানে ভাবনাটার পরে লাস্ট গিয়ে মানে যেখানে আমার এন্ড হয়েছে চিন্তা ভাবনাটা, সেই লাস্ট চিন্তাটা হলো আরেকটা ট্রাই করি না, সাথে মা বাবা আছে, এই ট্রাইটাই চলছে, মানে আমি অন্যদিকে ভেবেছি কিন্তু যেতে যাইনি, মানে হয়ে ওঠেনি সেটা। তো মানে এখনো অব্দি তোমার চিন্তা ভাবনাটা কোন দিকে যাচ্ছে? মানে আমি যদি ধরো বলতে পারি এখনো তুমি স্ট্রাগল করছো, রাইট? তো এই স্ট্রাগলিং পিরিয়ডে তুমি কি আমার মাত্র মডেলিংটাকে নিয়েই ভাবছো নাকি অভিনয় জগতে যাওয়ার জন্য? না, অভিনয় নিয়ে আমি ভাবছি না, আমি মাঝখানে থিয়েটারও করেছি, কিন্তু অভিনয় নিয়ে ভাবছি না, কারণ আমার তো অভিনয় দেখে তো আমি পছন্দ মানে জিনিসটাকে তো আমি অভিনয় থেকে নিয়ে নিই, আমি তো চেয়েছি আমি র্যাম্পে হাঁটবো, আমার তো ওই জিনিসটাই এখনো বাকি আছে, র্যাম্পে হাঁটাটা আমার তো হয়নি। তো তাহলে ভবিষ্যতের মানে গোল কি? আমরা কি আমার ভবিষ্যতের যেটা বলছিলাম যে আমি মাঝখানে তোয়াবে চান্স পেয়েছিলাম, অনেকেই কিন্তু তোয়াবে একটা বড় একটা এজেন্সি, তো আমি যেটা ভুল করেছিলাম তখন যেহেতু আমার কলকাতাতেও কাজ ছিল আর আমার এতটা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ছিল না, আমি মানে বম্বে গিয়ে সেটেল হয়ে যাবো, ওই অফারটা আমি মিস করেছি, কিন্তু এখন আমার কোথাও গিয়ে সেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আছে যে আমি কিছুদিন সার্ভাইভ করে নিতে পারবো। তো আমার ওই যেটা বলছিলাম মানে খুব ইচ্ছে যে আমি নিজের ফিগার ঠিক করে একটা প্রপার পোর্টফোলিও বানিয়ে সমস্ত এজেন্সিকে বের, সবাই জানবে ভূমি বলে একজন, ভূমি তো নামটা হ্যাঁ ভূমি হঠাৎ করে নিনজা মডেলসে চান্স পেয়েছে, তো আমার মনে হয় যে না কম্প্রোমাইজ করে না লোককে তেল লাগিয়েও হয় না না, অবশ্যই হয়। তুমি এখন অব্দি স্ট্রাগল করছো, তার মানে ইন ফিউচার হচ্ছে তোমার প্ল্যান রয়েছে যে নিজেকে আরো ভালো করে প্রুভ করে তুমি আরো ভালো কিছুর জন্য ট্রাই করবে, রাইট? তো বাই চান্স যদি ধরো এই 2 বছরের মধ্যে যদি তোমার এই যে বারবার করে আরেকটা ট্রাই করি এটা যদি বাই চান্স না হতো, তো তাহলে তখন তোমার প্ল্যান বি হিসেবে কি ছিল? প্ল্যান বি হিসেবে কোনো একটা কোর্স করতাম, মানে অ্যাকচুয়ালি 12 এর পর থেকে আমি একটু করে মডেলিং এর দিকে ঢুকে যাই, তো আমি আর কিছু করিনি এক্সট্রা করে, আইটিআই করেছিলাম কিন্তু কলেজে গিয়ে কি পড়াশোনা করেছি আমি সত্যি জানি না, তো আমার আইটিআইটাও শেষ হলো আর মডেলিংও ঢুকে গেলাম, হঠাৎ করে দেখলাম যে ঠিক আছে হয়ে যাবে হয়তো, আর প্রথমে আমার এমনভাবে কাজটা আসতে শুরু করলাম আমার হয়ে যাবে খুব ইজি খুব স্মুথ, তো জিনিসটা কিন্তু যখন আমি বললাম তখন বুঝলাম যে না এটা তো একটা ব্যাপার আছে, ওইখানেই মেন। তো মানে কি যদি আজকে Plan B। মডেল নাও, প্ল্যান বি আমি কোনো কোর্স করতাম, কি কোর্স করতাম আমি কোনোদিন প্ল্যান ভেবেই দেখিনি সত্যি কথা, তো মানে অনলি ফোকাস দিয়ে আমি মডেলটাই হতে চাই, তাই? তো সবকিছুর মানে যেরকম পজিটিভ দিক আছে সেরকম নেগেটিভ দিকও আছে, তাই না? তো তুমি কখনো মানে এটার নেগেটিভ সাইড ভাবোনি যে বাই চান্স যেহেতু তুমি একদমই ফাইন্যান্সিয়ালি মানে সেরকম একটা স্ট্রং ছিল না, বাই চান্স যদি না হতো তাহলে মানে কি করবো বা কিভাবে এগোবো, মানে এই 2 বছরের যে 2 বছরটা তো কম টাইম নয়, যে কাটিয়েছে সেই ভালো করে জানে, ডিপ্রেশন, ফাইন্যান্সিয়াল প্রবলেম, তার সাথে কেরিয়ার নিয়ে একটা এতটা মানে একটা জায়গা থেকে তুমি এরকম ভাবে উঠছিলে, সেই জায়গা থেকে এই যে ব্রেকডাউনটা, সেই তখনের কি কিছুই মনে না হয়? মানে আমার যতবারই না আমার ডিপ্রেশন এসেছে ততবারই আমার মনে হয়েছে যে আমি যখন এইটুকু পেরেছি তাহলে কি আর একটু পারবো, আর একটু তো পেরেছি, 1% হলেও তো পেরেছি, যে বাকিটা কেন না একটু চেষ্টা করি, মানে এটাই রয়ে
গেছে, হয়তো একটা টাইমের পর যখন করতে 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 2 বছর 3 বছর হবে, 4 বছর হবে, একটা টাইম করলে আমি ফেড আপ হয়ে যাবো, যে কোনো মানুষ ফেড আপ হয়ে যাবে। তখন আমার একটা টাইমে থাকতেই হবে। মানে যারা ইনকাম করতে শুরু করে দেয় তারা ঘরে বসে থাকতে পারে না, তাদের পক্ষে ইনকাম ছাড়া বসে থাকাটা সম্ভবই না, ইনকাম আমাদের করতেই হবে কিছু না কিছু। তখন হয়তো মানে অনেকেরই, বেশিরভাগ মানুষই যেই স্বপ্নটা দেখে সেই স্বপ্নটা বাঁচে না, সবাই একটা অন্য স্বপ্ন দেখে আর একটা অন্য লাইফ বাঁচে। তো তখন হয়তো আমাকে সেটা করতে হবে, কিন্তু কি করবো আমি জানি। তো 2 বছরে এই যে ভেঙে পড়ার পরেও আবার নতুন করে নিজেকে যে তৈরি করা, ঠিক আছে, তৈরি করে এখনো অব্দি এত পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে তুমি এগোচ্ছ, কিন্তু 2 বছরের জার্নিটার যে ব্রেকডাউনটা, তো সেটা তোমার কি মনে হয় যে সমাজে যদি এই জিনিসগুলো না হতো তাহলে হয়তো আমার 2 বছরের এই যে গ্যাপটা হতো না, বা এখনো হয়তো আমাকে স্ট্রাগল করতে হতো না? তোমার কি? না, আমার মনে হয় যে অন্যের উপর চাকরি দিতে পারে না, নিশ্চয়ই আমার কোনো একটা এমন প্রবলেম বা এমন ভুল বা এমন গিফট রয়ে গেছে। আমি তো সবকিছু অন্যের গায়ে দিতে পারি না। আমার মনে হয় কোনো কমতি আমার রয়েছে, সেই কমতিটার জন্য আমি এখন যোগা করছি, আমি এখন ডায়েট করছি, আমি একটু করে মানে আগে যখন আমি খুব স্লোতে কাজ করতাম তখন আমার একটা অভ্যাস সবসময় ছিল, সেটা হলো আমি খুব আয়নার সামনে বসে প্র্যাকটিস আর পোজ দেয়, এটা আমি করি, এটা আমি রোজ 1 ঘন্টা এটার পেছনে আমি দেবই। আর স্কিন কেয়ারে আমি যদি নাও দিই টাইম, যদি টায়ার্ড শুয়েও করি, এটা আমি করবোই। পিন্টারেস্ট কিছুক্ষণ ঘাটা আর কয়েকটা পোজ একটু আয়নার সামনে গিয়ে যেগুলো ভালো লাগে ওগুলো প্র্যাকটিস করা, তো ওগুলোই করছি, নিজেকে এখন তৈরি করছি। আপাতত ইচ্ছা আছে আমার একটা এজেন্সিতে জয়েন করার, আর আমি যতটা নিজেকে নিয়ে পজিটিভ, আমার মনে হয় এজেন্সিটা আমার হয়ে যাবে। তুমি ভীষণ এখন অনেক ফিচার্স নেই, আমার জলাইন খুব ভালো ছিল, পেট খুব পাতলা ছিল, এখন ওগুলো কিছুই নেই, কিন্তু হয়ে যাবে। এখন বেসিক্যালি যেটা হয় মানে সমাজে ডিপ্রেশন মানুষের মানে ছোট একটা কথা নিয়ে আমরা খুব ভেঙে পড়ি, মানে ডিপ্রেশন ওয়ার্ডটা খুব কমন আমাদের জীবনে, যে কিছু একটা বলে খুব তাড়াতাড়ি আজকালকার মানুষ আমরা ডিপ্রেশনে চলে যাই, সেটা থেকে অনেকেই মানে 90% মানুষ সেটা থেকে রিকভারি করতে পারে না, ভুলভাল স্টেপ নিয়ে নেয়, ঠিক আছে, যে কারো স্বপ্ন পূরণ হলো না সেটার জন্য যে না হলো না ভেঙে পড়ছি। তো এরকম প্রচুরটা মানে তুমি দিনের শেষে দেখবে যে এরকম হাজারটা নিউজ আমরা ডেইলি বেসিসে পড়তে থাকি। তো তাদের উদ্দেশ্যে তোমার পজিটিভ কি চিন্তা ভাবনা, যে ভেঙে পড়লে আমরা কিভাবে সেখান থেকে বেরোতে পারি? আমি যেভাবে বেরিয়েছি সেটা হলো আমার মা, আর আমি যে কখনো ডিপ্রেশনের জন্য ডাক্তার দেখাইনি তা না, আমি এখনো ডিপ্রেশন ফ্রি মাঝে মাঝে খাই, আর এখন এমন একটা স্টেবল। বাট যখন ওই প্রথম যে বললাম, ওই প্রথম যে আমার নিজের মানে ভেঙে পড়া মানে হলো সবার প্রথম তোমার আয়নার সামনে গিয়ে মনে হবে আমি এনাফ নই। মানুষ প্রচুর পরিমাণে নেগেটিভিটিতে ভেঙে পড়ে, তো সেই নেগেটিভিটিতে যারা ভেঙে পড়ে বা অল্পতেই আমরা যারা ছোট ছোট ব্যাপারে ডিপ্রেশনে চলে যাই, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, মানে কিভাবে আমরা নিজেদেরকে স্ট্রং করে সব থেকে বড় কথা হলো যদি তোমার মনে হয় তোমার একটা ডক্টরের প্রয়োজন, না তোমার একটা কনসালটেন্ট প্রয়োজন, বা তোমার থেরাপির দরকার, উইদাউট এনি সংকোচ তুই ভুলে যাও লোকে কি ভাববে, ভুলে যাও তুমি কি বলতে যাচ্ছ। যদি তোমার মনে হয় যে আমি কথা বলার লোক পাচ্ছি না, আমি টাকা দিয়ে কথা বলতে হচ্ছে আমাকে, হ্যাঁ বলো। আমার মনে হয় যে যদি ডাক্তারের প্রয়োজন হয়, যদি কনসাল্ট করার হয় তো করো, কিন্তু করো, আর যত পারবে ভুল ভাল না একটু ঠিকঠাক মানুষের সাথে কানেকশন, পার্টি না, একটু কথা বলো, মনের কথা শেয়ার করো, একটু হাঁটতে যাও, একটু চা খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, বাট একটু বন্ধুদের সাথে ঘুরো, একটু বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করো, মা বাবার সাথে টাইম স্পেন্ড করো। আর মনে হয় মায়ের সাথে টাইম স্পেন্ড করলে অনেকটা ক্ষমতা পাওয়া যায়, কারণ আমাদের মারা যেভাবে লাইফটাকে দেখেছে আমরা অতটা হার্ড ভাবে কখনো লাইফকে দেখিনি, আর হয়তো দেখতেও হবে না আমাদেরকে। তো আমরা খুবই ভালো একটা দিক জানতে পারলাম যে লাইক যে হয়তো আমরা অনেকেই ভেঙে পড়ি, কিন্তু এই যে 2 বছরের গ্যাপ বা এতটা ভেঙে পড়া তার পরেও যে নিশা নিজেকে এইভাবে সেই জায়গা থেকে বের করে স্টিল এখনো বলছে যে আমি যদি আবার ভেঙে পড়ি আমি হয়তো আবার উঠে দাঁড়াবো, এই যে শক্তিটা মানে এটার অ্যাকচুয়াল রহস্যটা কি? হয়তো মা, শুধু কি মা, মানে নিজের ভেতরের স্ট্রংনেসটা কতটা নিজেকে সবসময় ভাবায় তোমায় যে না এটা আমি করবো? ভাবায় বলতে আমার চারপাশে সত্যি কথা বলতে মোটিভেশন দেওয়ার লোক অনেক আছে, আমার মা আছে, আমার বর আছে, তো ওরা মোটামুটি যদি আমি একদম আমার মুখটা চলেও যায় তো ওদের কথা আমি আবার মনে না চলে, তো ভালো মানুষ লাইফে থাকলে ভালোই, অন্তত পজিটিভ থাকা যায়।
তাহলে আমরা অনেক কিছু জানতে পারলাম বা অনেক কিছু শেখার আছে যে একটা মানুষ এতটা স্ট্রাগল করার পরেও বা 2 বছরের একটা ব্রেকে ভেঙে পড়ার পরেও উইদাউট এনি থিঙ্কিং কি ফাইন্যান্সিয়াল কি হবে বা উইদাউট এনি ব্যাকআপ প্ল্যান অ্যাকচুয়ালি, যে আমরা তো লাইফে সবসময় ভাবি যে এটা না হলে এটা করবো, মানে কেরিয়ারের জন্য আমরা সবসময় অনেকগুলো অপশন ভাবি যে আচ্ছা কেউ ডক্টরের জন্য করলো, আবার অনেক সময় দেখেছি যে ডক্টরের প্রতি সে পারলো না। তো আমরা যখন কোনো কোম্পানিতে জয়েন করি, আচ্ছা ঠিক আছে এই কোম্পানিটা হচ্ছে না, আমার হয়তো ড্রিম আমি এই কোম্পানিতে জব করবো, এটা হচ্ছে না অন্যটা করবো, মানে আমাদের প্রফেশন চেঞ্জ হতেই থাকে যখনই আমরা স্টেবিলিটি পাই না সেখানে, বা সেখানে আমরা স্টেবল হওয়ার চান্স দেখি না। সেই জায়গা থেকেও তুমি একই জায়গাতে কোনো ব্যাকআপ প্ল্যান ছাড়া এতগুলো বছর কন্টিনিউ করেছো, এখনো অব্দি ভাবছো যে হ্যাঁ ওটা নিয়ে এগোবে, পুরো ফ্যামিলির সাপোর্ট নিয়ে, এটা খুবই একটা বড় পজিটিভ সাইড আর কি। হ্যাঁ, আর যতটাই হোক মোটামুটি আমার খুব কষ্ট করে গেছে কোনো কোনো মাস, কিন্তু চলে গেছে, হাতটা আর পাততে হয়নি। তো এই প্রফেশনটা থেকেই গেছে, তো এই প্রফেশনটা থেকে আমার ফার্স্ট আর্নিং, ফার্স্ট আর্নিং বলবো না, আমি কিছু কল সেন্টারে কাজ করেছি, কিছু টুকটাক খুচরো কাজ করেছি। হয়তো যদি এটা না হতো, হয়তো কোনো কল সেন্টার বা কোনো রিসেপশনিস্টের জবটাই হতো আমার একটা জায়গা, কিন্তু দেখা যাক কতদিন পারি সার্ভাইভ। তো আমাদের অপরাজিতা ম্যাগাজিনের পক্ষ থেকে অনেক তোমার জন্য বেস্ট বিশেষ রইলো, যে লাইক আমরা চাই যে যাতে তোমার স্বপ্নটাই পূরণ হোক, আমরা যাতে এই যে ফ্যাশনে ইন্টারভিউ করতে এসেছি, তো এই ফ্যাশনটাতেই যাতে আমরা এগোতে পারি, পরে যখন আমরা আসবো আবার নেক্সট টাইম, তখন আমরা তোমার আরো অনেক বড় বড় ব্যাপারে শুনবো, যাতে তখন আর কি নিশা এটা বলবে না যে আই এম নাও স্টিল স্ট্রাগলিং, তখন আমরা শুনবো যে হ্যাঁ আমি এবারে এস্টাবলিশ করে গেছি। তো আমরাও চাই যে এই হোপটা যাতে পরের বারে সে শুনতে পারে, আমিও চাই। একদম একদম।